আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মচরিতের দ্বিতীয় খণ্ড আমরা গতকাল থেকে পড়া শুরু করেছি। দ্বিতীয় খণ্ডে সম্পূর্ণ বইটির এটি ঊনবিংশ পরিচ্ছেদ। ঊনবিংশ পরিচ্ছেদের পাঠ আমরা কাল শুরু করেছি। আজকে সেই পরিচ্ছেদেরই পরবর্তী অংশ, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট বনাম আত্মচেষ্টায় শিক্ষিত ব্যক্তি, এই শিরোনামে তিনি আজকে যা লিখেছেন সেটা আমরা পড়ব। একজন ক্ষীণ স্বাস্থ্য ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ না করিয়াও সাহিত্য জগতে কিরূপ কৃতিত্ব লাভ করিতে পারেন, তাহার দৃষ্টান্তস্বরূপ সভ্যতার ইতিহাস প্রণেতা হেনরি টমাস বাকলের নাম করা যাইতে পারে। 1821 থেকে 1862 জীবৎকাল। তাহার স্বাস্থ্য বাল্যকাল হইতেই ভালো ছিল না এবং চিকিৎসকদের পরামর্শে তাহার পিতামাতা তাহার মস্তিষ্ক ভারাক্রান্ত করিতে চেষ্টা করেন নাই। 8 বৎসর বয়সেও তাহার অক্ষর পরিচয় হয় নাই এবং 18 বছর বয়স পর্যন্ত তিনি শেক্সপিয়ার, পিলগ্রিমস প্রোগ্রেস এবং আরেবিয়ান নাইটস ছাড়া বিশেষ কিছুই পড়েন নাই। তাহাকে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। তাহাকে বিদ্যালয়ে পাঠানো হয়, কিন্তু সেখান হইতে তাহাকে ছাড়াইয়া আনা হয়। 17 বছর বয়সে বাকলের স্বাস্থ্য কিছু ভালো হয়। (1850 খ্রিস্টাব্দে তিনি 19টি ভাষা বেশ সহজে পড়িতে পারিতেন। কি আশ্চর্য! তাহার স্বল্পায়ু জীবনে অতিরিক্ত পরিশ্রমের ভয় সর্বদা তাহার মনে ছিল এবং একাদিক্রমে তিনি বেশি পড়াশোনা কখনোই করিতেন না। তৎসত্ত্বেও নিয়মিত অভ্যাসের ফলে তিনি প্রায় 22,000 বই পড়িয়াছিলেন। বিপুল বিচিত্র ব্যাপার। সভ্যতার ইতিহাসে পড়িলে তাহার পরিণত চিন্তা এবং অগাধ পাণ্ডিত্যের পরিচয় প্রত্যেক পৃষ্ঠায় পাওয়া যায়। সভ্যতার ইতিহাস নামক বইটি। প্রসিদ্ধ মহিলা ঔপন্যাসিক জর্জ ইলিয়ট 5 বছর হইতে 16 বছর বয়স পর্যন্ত স্কুলে শিক্ষা লাভ করেন। কলেজে শিক্ষা তাহার হয়নি, কিন্তু তিনি বহু গ্রন্থ অধ্যয়ন করিয়াছিলেন এবং জার্মান ও ইটালিয়ান ভাষা জানিতেন। মহিলা কবি এলিজাবেথ বারেট ব্রাউনিং 1806 থেকে 1861 নিজের চেষ্টাতেই শিক্ষা লাভ করেন। বিদ্যা শিক্ষার ক্ষমতা তাহার অসাধারণ ছিল। 8 বছর বয়সের সময় তাহার একজন গৃহশিক্ষক ছিল। সেই সময় তিনি এক হাতে হোমরের মূল গ্রিক কাব্য পড়িতেন, অন্য হাতে পুতুল লইয়া খেলা করিতেন। তাহার স্বাস্থ্য বরাবরই খারাপ ছিল। মেকলে ভারতে পাশ্চাত্য বিদ্যা প্রবর্তনের একজন প্রধান সহায়ক। তিনি প্রচলিত মতের প্রধান প্রচারকর্তা ছিলেন। যাহারা বিদ্যালয়ে পরীক্ষায় প্রথম হয় তারাই উত্তরকালে জীবন সংগ্রামে সাফল্য লাভ করে। মেকলে বলেন, বিশ্ববিদ্যালয়ের র্যাংলারদের এবং জুনিয়র অপটিমদের তালিকা তুলনা করিয়া আমি বলিতে চাই যে পরবর্তী জীবনে যেখানে একজন জুনিয়র অপটিম সাফল্য লাভ করিয়াছে, সেখানে 20 জন র্যাংলার কৃতিত্ব প্রদর্শন করিয়াছে। কিন্তু সাধারণ নিয়ম নিশ্চয়ই এই যে যাহারা বিদ্যালয়ে পরীক্ষায় প্রথম হইয়াছে তাহারাই জীবন সংগ্রামে জয়লাভ করিয়াছে। মেকলে অন্যান্য দৃষ্টান্তের মধ্যে ওয়ারেন হেস্টিংসের নাম করিয়াছেন। কিন্তু যেরূপই হোক,
রবার্ট ক্লাইভের কথা তাহার একবারও মনে পড়ে নাই। রবার্ট ক্লাইভের পিতামাতা তাহার সম্বন্ধে হতাশ হইয়া গিয়াছিলেন। সকলেই তাহাকে এক বাক্যে গর্ধব বলিতেন। তাহাকে জাহাজে করিয়া মাদ্রাজে পাঠাইয়া দেওয়া হইয়াছিল। উদ্দেশ্য ছিল হয় তিনি সেখানে ঐশ্বর্য লাভ করিবেন অথবা জ্বরে ভুগিয়া মরিবেন। পূর্বে হেস্টিংসের কথা উল্লেখ করিয়াছি, তিনি দারিদ্র্যবশত বিশ্ববিদ্যালয়ে ঢুকিতে পারেন নাই। মেকলের নিজের কথা হইতেই আমি তাহার মতের প্রতিবাদ আর একবার করিব। তাহার প্রিয় নায়ক উইলিয়াম অব অরেঞ্জ সম্বন্ধে তিনি বলিয়াছেন, ইতিমধ্যে তিনি তৎকালীন ফ্যাশন কেতাবি বিদ্যায় অতি সামান্য দক্ষতাই লাভ করিয়াছিলেন। সাহিত্য বিজ্ঞান কোনো বিষয় তাহার উৎসাহ ছিল না। নিউটন ও লিবনিজের আবিষ্কার অথবা হাইড্রেন এবং বোয়ালোর কবিতা সমস্তই তাহার নিকট অজ্ঞাত ছিল। ব্রেনিম সমরক্ষেত্রের বীর জন চার্চিল সম্বন্ধে আমরা মেকলের বইতে পড়ি, তাহার শিক্ষা সম্বন্ধে এত বেশি ঔদাসীন্য প্রদান করা হইয়াছিল যে তিনি তাহার নিজের ভাষায় অতি সাধারণ শব্দ পর্যন্ত বানান করিতে পারিতেন না। কিন্তু তাহার তীক্ষ্ণ ও জোরালো বুদ্ধি এই কেতাবি বিদ্যার অভাব পূর্ণ করিয়াছিল। তাহারই প্রতিষ্ঠিত ইতিহাস প্রসিদ্ধ বংশের একজন বংশধর উইনস্টন চার্চিল বিদ্যালয়ে ছাত্রাবস্থায় বিদ্যাবুদ্ধির বিশেষ কোনো পরিচয় দেন নাই। উত্তরকালে তিনি যে একজন প্রসিদ্ধ ব্যক্তি হইবেন তাহার কোনো আভাসই পাওয়া যায় নাই। তাহার পিতা লর্ড র্যান্ডলফ তার সম্বন্ধে হতাশ হইয়া কেপ কলোনি গভর্নমেন্টের অধীনে তাহার জন্য একটি সামান্য কাজে জোগাড় করিবার চেষ্টায় ছিলেন। একথা সত্য যে গ্ল্যাডস্টোনের সময় পর্যন্ত অক্সফোর্ড ও কেমব্রিজের বিদ্যা পার্লামেন্টারি গভর্নমেন্টের একটা বিশেষ লক্ষণ ছিল। 1859 সালে প্যামারস্টোন যখন তার গভর্নমেন্ট গঠন করেন তখন তার মন্ত্রিসভায় অক্সফোর্ডের 6 জন প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট ছিলেন, তাদের মধ্যে 3 জন আবার ডাবল ফার্স্ট, এবং মন্ত্রিসভার বাইরে তার দলে 4 জন প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট ছিলেন। 1850 থেকে 1860 পর্যন্ত আমি অক্সফোর্ডের ছাত্র ছিলাম। ওই সময় ইংল্যান্ডের শিক্ষা ব্যাপার ধর্মযাজকদের মুষ্টির মধ্যেই ছিল, কিন্তু তাহাদের দিন শেষ হইয়া আসিতেছিল। মডলির স্মৃতিকথা প্রথম খণ্ড 12 পৃষ্ঠা। কিন্তু গ্ল্যাডস্টোনের সময় ইহার ব্যতিক্রম ছিল। জন ব্রাইট স্কুল কলেজের বিদ্যার ধার ধারিতেন না। জোসেফ চেম্বারলেন নিজেকে ব্যবসায়ী বলিয়া গর্ব করিয়াছেন, তাহার স্ক্রুর কারখানা ছিল। ডব্লিউ.এইচ. স্মিথ উত্তর পূর্বকালে পার্লামেন্টে রক্ষণশীল দলের নেতা হইয়াছিলেন। তিনি তাহার প্রথম যৌবনে ও মধ্যবয়সে নিজের চেষ্টায় এবং সাধু উপায়ে একটি বৃহৎ ব্যবসায় গড়িয়া তুলিয়াছিলেন, ইহাতে তাহার প্রচুর আয় হইত। বার্ট ও ব্রডহার্স্ট শ্রমিক প্রতিনিধিরূপে পার্লামেন্টে প্রভাব বিস্তার করিয়াছিলেন এবং শেষোক্ত ব্যক্তি পরে গ্ল্যাডস্টোন মন্ত্রিসভার সদস্য হইয়াছিলেন। শ্রমিক নেতা জন বার্নসও 1914 সালে মন্ত্রিসভার সদস্য ছিলেন। স্যার হ্যারি পার্কস কূট রাজনীতিতে প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন, তাহার জীবনী হইতে আমি কিয়দংশ উদ্ধৃত করিয়াছি। তিনি অনাথ বালক রূপে মেকাওতে তাহার এক আত্মীয় পরিবারে আশ্রয় গ্রহণ করেন। 15 বছর বয়সে ব্রিটিশ রাজদূতের অফিসে চাকরি পান। ক্যান্টন দখলের সময় তিনি খুব নাম করেন এবং বৈদেশিক অধিকারের সময় ওই নগরের শাসনকর্তা হন। অ্যাংলো ফরাসি সৈন্যদলের অভিযানের সময় তিনি পিকিন শহরে চীনাদের হস্তে নির্যাতিত হন। 37 বছর বয়সে তিনি জাপানে ব্রিটিশ মন্ত্রীরূপে বদলি হইয়াছিলেন। আরও 2টি উল্লেখযোগ্য দৃষ্টান্ত উদ্ধৃত করিতেছি। লয়েড জর্জের গৌরবময় জীবন কাহিনীর সঙ্গে ডিসরেলির তুলনা করা হয়। এই দুই চরিত্রের মধ্যে অনেক বিষয়ে সাদৃশ্য আছে, সন্দেহ নাই। তাহাদের
পূর্বগামী ব্রিটিশ প্রধানমন্ত্রীদের মতো তাঁদের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছিল না। পক্ষান্তরে নিজেদের চেষ্টায় তাঁরা শিক্ষা লাভ করেন এবং জীবন সংগ্রামে আত্মশক্তির উপরেই নির্ভর করিতেন। যাহারা সমাজের নিম্ন স্তর হইতে আসিয়াছেন, কৃষক ও শ্রমিকের ছেলে, বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষা পান নাই, তাহাদের মধ্যে অসাধারণ বাগ্মিতার শক্তি দেখা গিয়াছে এবং রাজনীতিক হিসাবে তাহারা প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। লর্ড কার্জন তাহার রিড বক্তৃতায় এই বিষয়টি নিপুণভাবে আলোচনা করিয়াছেন 1913 সালে। তার ওই বক্তৃতা গ্রন্থের নাম মডার্ন পার্লামেন্ট এলুকুয়েন্স। আমি আশা করি ভবিষ্যতে দেশে অন্য এক শ্রেণীর বক্তৃতার উদ্ভব হইবে, যাহা অধিকতর সময় উপযোগী ও লোকপ্রিয়। জর্জিয়ান যুগের বক্তৃতা ছিল অভিজাতধর্মী, মধ্যে ভিক্টোরিয়ান যুগের বক্তৃতায় মধ্যবিত্ত শ্রেণীর প্রাধান্য দেখা যাইত। আমার মনে হয় ভবিষ্যতে গণতান্ত্রিক যুগের উপযোগী বাগ্মিতার আবির্ভাব হইবে। আমেরিকার আব্রাহাম লিঙ্কনের মতো যদি কেউ সমাজের সাধারণ লোকেদের ভিতর হইতে উদ্ভূত হন এবং তার যদি অসামান্য প্রতিভা ও বাগ্মিতা থাকে, তবে তিনি ইংল্যান্ডে পুনরায় চ্যাথাম বা গ্র্যাটামের গৌরবময় যুগ সৃষ্টি করিতে পারিবেন। জনসভা অপেক্ষা সেনেটে তাহার সাফল্য কম হইতে পারে। তাহার বক্তৃতা ভঙ্গি অতীত যুগের বিখ্যাত বক্তাদের মতো না হইতে পারে, কিন্তু তিনি নিজ শক্তির বলে সর্বোচ্চ স্তরে আরোহণ করিয়া সাম্রাজ্য পরিচালনা ও তাহার ভাগ্য নির্ণয় করিতে পারিবেন। লয়েড জর্জের মধ্যে এইরূপ শক্তির লক্ষণ দেখা যায়। হাউস অব কমন্সে শ্রমিক সদস্যদের মধ্যে কয়েকজন উচ্চ শ্রেণীর বক্তা আছেন। মিস্টার ফিলিপ স্নোডেন এবং মিস্টার র্যামজে ম্যাকডোনাল্ড। কার্জনের এই বাণী ভবিষ্যৎবাণীতে পরিণত হইয়াছে, ইহা বলা বাহুল্য। যে তিনটি বক্তৃতা ইংরেজি ভাষায় সর্বশ্রেষ্ঠ বক্তৃতা এবং ইংরেজি ভাষাভাষী জাতির সম্পদ রূপে গণ্য করা হয়, তার মধ্যে এই দুটি ব্রুনো আব্রাহাম লিঙ্কনের। 1863 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর গেটিসবার্গ সমাধিভূমিতে আব্রাহাম লিঙ্কন যে বক্তৃতা করেন তা বিশেষভাবে প্রসিদ্ধ। বিগত ইউরোপীয় যুদ্ধের সময় আমেরিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত যুবকেরা অনেক সময় কাজের যোগ্য বলিয়া গণ্য হইত না। সহজ বুদ্ধি সাধারণ ব্যবসায়ীদিগকে ডাকিয়া কাজ চালাইতে হইত। যুদ্ধের সময় বিভিন্ন বিভাগে কার্য পরিচালনার জন্য আমেরিকা এডিশনের নীতি অনুসরণ করিয়া কার্যক্ষম ব্যক্তিদিগকেই নির্বাচিত করিয়াছিল। আমাদের বিশ্বাস যে তাহারা শ্রেষ্ঠ লোকেদেরই বাঁচিয়া লইয়াছিল। মিস্টার ড্যানিয়েল উইলিয়ার্ড সৈন্য ও রসদ চালানো বিভাগে কর্তা ছিলেন। ইনি এখন আমেরিকার অন্যতম বৃহৎ রেলওয়ে বাল্টিমোর এবং ওহিও রেলওয়ের প্রেসিডেন্ট। তিনি রেলওয়ে শ্রমিক রূপে জীবন আরম্ভ করেন, পরে ইঞ্জিন চালক হন এবং ক্রমে ক্রমে বর্তমান পদ লাভ করিয়াছেন। ব্যাংকার মিস্টার ভ্যান্ডারলিপ আমেরিকায় ব্রিটিশ যুদ্ধ কমিটির চেয়ারম্যান ছিলেন, পরে তিনি ট্রেজারি সেক্রেটারির সহকারী নিযুক্ত হন। জগতের মধ্যে ষষ্ঠ বৃহৎ ব্যাংকের তিনি প্রধান কর্তা। তিনি সংবাদপত্রের রিপোর্টার রূপে প্রথম জীবনে কাজ আরম্ভ করেন। মিস্টার রোজেন ওয়ার্ল্ড যুদ্ধের জন্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিভাগের কর্তা ছিলেন। তিনি প্রথম জীবনে সংবাদবাহক বালক ভৃত্য ছিলেন। তিনি এখন শিকাগোর একটি বড় মাল সরবরাহকারী ব্যবসায়ী ফার্মের কর্তা এবং তার আয় বার্ষিক প্রায় $10 লক্ষ। ব্যাংকার মিস্টার PHP ডেভিসন যুদ্ধের কাজে সহায়তা করিবার জন্য ব্যাংকারদের একটি কমিটি গঠন করেন। তাহার 20 বছর বয়সেই তিনি $2 লক্ষ উপার্জন করেন, সুতরাং বিদ্যালয়ে শিক্ষালাভের সময় পান নাই। লর্ড রন্ডা এবং স্যার এরিক গেডিস ব্যবসায়ী রূপে গত যুদ্ধের সময় অনেক কাজ করিয়াছেন, কিন্তু শ্রমিক গভর্নমেন্টের মন্ত্রিসভাতেই উহার চূড়ান্ত দেখা গিয়াছে। গতকাল আমরা নতুন শ্রমিক মন্ত্রিসভার সদস্যগণের একখানি ফটোগ্রাফি প্রকাশ করিয়াছি। 19 জন সদস্যের মধ্যে 5 জন কোনো সাধারণ বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করিয়াছিলেন এবং 2 জন পরীক্ষা দিয়া বিশ্ববিদ্যালয়ে উপাধি লাভ করিয়া।
যে যুগে ইটন ও হ্যারো স্কুল হইতে মন্ত্রিসভার সদস্য হইতে লওয়া হইত, মনে হয় সে যুগ অতীত হইয়াছে। ইংল্যান্ডের 4 জন মন্ত্রীর মধ্যে কেবল একজন স্কুলে ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন এবং বর্তমান ব্রিটিশ মন্ত্রিসভার সদস্যগণের মধ্যে 2/3 কোনো কলিকাতা সামাজিক ক্লাবের সদস্য হইবারও যোগ্যতা নাই। ইংল্যান্ডে এখন আর কেবলমাত্র পুরাতন পন্থায় উচ্চপদ লাভ হয় না। মিস্টার জোসেফ চেম্বারলেন, মিস্টার লয়েড জর্জ, মিস্টার বোনার ল, মিস্টার রামজে ম্যাকডোনাল্ড পুরাতন রীতির ব্যতিক্রম করিয়াছেন। বিশ্ববিদ্যালয় হইতে এখন আর উচ্চতম যোগ্যতা বিশিষ্ট লোক বাহির হইতেছে না। লোকের মনে যাহাতে এই বিশ্বাস না জন্মে, বিশ্ববিদ্যালয়গুলিকে তদ্বিষয়ে অবহিত হওয়া আবশ্যক। স্টেটসম্যান, 29 জুন 1929। মিস্টার র্যামজে ম্যাকডোনাল্ড তাহার প্রথম জীবনের কিছু বিবরণ দিয়াছেন। তিনি বলেন, সাইক্লিস্টদের ভ্রমণ ক্লাবে আমি প্রথমে একটা কাজ পাই। সেখানে খামের উপরে নাম ও ঠিকানা লিখিত হইত। সপ্তাহে 10 শিলিং করিয়া বেতন পাইতাম, কিন্তু ওই কাজ মাত্র কিছুদিনের জন্য ছিল। মাথায় ঋণের বোঝা লইয়া কপর্দক শূন্য বেকার অবস্থায় লন্ডনের রাস্তায় ঘুরিয়া বেড়ানোর অভিজ্ঞতাও আমার আছে। মিস্টার ম্যাকডোনাল্ডের জ্ঞানার্জনে স্পৃহা ছিল এবং কোনো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করিবার জন্য তিনি ব্যগ্র হইয়াছিলেন, কিন্তু দারিদ্র্যের জন্য তার মনের ইচ্ছা পূর্ণ হয় নাই। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করিতে পারি নাই বলিয়া আমি দুঃখিত নই। বস্তুত আমার বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অধিকাংশ লোকের পক্ষে ইষ্ট অপেক্ষা অনিষ্ট বেশি করে। আরও কয়েকটি দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে। স্যার জোসিয়া চাইল্ড উইলিয়াম অব অরেঞ্জের সময় 1961 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংশ্লিষ্ট প্রধান ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি ঐশ্বর্য ও প্রভাব প্রতিপত্তিতে তার সময়ের বড় বড় অভিজাতদের সমকক্ষ ছিলেন। সামান্য শিক্ষানবিশ রূপে তিনি কর্মজীবন লাভ করেন। শহরের একটি ব্যাংকের বাড়ি তাহাকে ঝাড়ু দিতে হইত, কিন্তু এই নিম্নতম অবস্থা হইতে স্বীয় যোগ্যতার ফলে তিনি ঐশ্বর্য, প্রভাব প্রতিপত্তি, যশ ও মান লাভ করেন। সম্প্রতি মিস্টার উইল আরউইন তার সহপাঠী প্রেসিডেন্ট হুভারের প্রথম জীবন সম্বন্ধে একটি বিবরণ লিখিয়াছেন। তিনি বলেন, 11 বছর বয়সে হুভার তার প্রভুর ঘোড়ার পরিচর্যা করিতেন, গাভী দহন করিতেন, হাঁপড় জ্বালাইতে সাহায্য করিতেন এবং এইসব কাজ করিয়া স্কুলে পড়িতে যাইতেন। সালেমে একটি আপিসে বালক ভৃত্যরূপে কাজ করিবার সময় ইঞ্জিনিয়ারিং বিদ্যা শিখিবার জন্য তাহার আগ্রহ হয় এবং নতুন লেল্যান্ড স্ট্যানফোর্ড জুনিয়র বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষালাভ করিতে থাকেন। সঙ্গে সঙ্গে তিনি নিজের জীবিকাও অর্জন করিতেন। দরিদ্রের কুঠির হইতে প্রেসিডেন্টের রাজপ্রাসাদ, আমেরিকায় ইহা নিত্য নৈমিত্তিক ঘটনা বিশেষ। ইংরেজি সাহিত্যের কয়েকজন বিখ্যাত লেখকের ভাগ্যে স্কুল কলেজে শিক্ষালাভ হয় নাই। জনসন, গিবন ও কার্লাইল বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়িয়াছিলেন বটে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার তাহারা নিন্দাই করিয়াছেন। ইংল্যান্ডের বর্তমান সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বার্নার্ড শ বলেন যে তিনি 15 বছর বয়সে কেরানিগিরির কাজ করিতে বাধ্য হন, সুতরাং তিনি কলেজে শিক্ষা লাভ করিতে পারেন নাই। স্পেন্সার সম্পূর্ণ নিজের চেষ্টাতে যাহা কিছু শিক্ষা লাভ করেন। যখন তিনি সোশ্যাল স্ট্যাটিক্স নামক গ্রন্থ লিখেন, তখন তিনি কোনো স্কুল কলেজে শিক্ষা পান নাই। তিনি নিজে বলিয়াছেন, আমার পিতৃব্যের সহিত থাকার সময় 13 বছর বয়স হইতে 16 বছর বয়স পর্যন্ত আমার শিক্ষা ইউক্লিড, বীজগণিত, ত্রিকোণমিতি, মেকানিক্স এবং নিউটনের প্রিন্সিপিয়ার প্রথম ভাগে নিবদ্ধ ছিল। এর চেয়ে বেশি শিক্ষা আমি কখনো লাভ করি নাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিকট আমি কোনো ঋণ স্বীকার করি না এবং ওই বিশ্ববিদ্যালয়ও সানন্দে আমার ছাত্রত্ব অস্বীকার করিবেন। আমি 14 মাস ম্যাকডালেন কলেজে ছিলাম। আমার সমস্ত জীবনের মধ্যে ওই 14 মাস অলস ও কর্মহীন বলিয়া আমি মনে করি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ অধ্যাপক কয়েক বৎসর হইতে শিক্ষাদানের ছলনা পর্যন্ত ত্যাগ করিয়াছেন। দেখা গিয়াছে, পরীক্ষামূলক বিজ্ঞানশাস্ত্র ব্যতীত
আর সমস্ত বিদ্যায় পুরাতন প্রথায় অধ্যাপকের সাহায্য ব্যতিরেকেও নানা মূল্যবান পুস্তিকা পাঠেই অধিগত করা যায়। ম্যাকডালেন কলেজে অথবা অক্সফোর্ড ও কেমব্রিজের অন্য কোনো কলেজে আমি যদি অনুরূপ অনুসন্ধান করিতাম, তবে প্রত্যুত্তরে অধ্যাপকরা হয়তো একটু লজ্জিত হইতেন অথবা বিদ্রুপ ভরে ভ্রুকঞ্চিত করিতেন। কমনার হিসাবে আমি ফেলো নির্বাচিত হইয়াছিলাম। আমি আশা করিয়াছিলাম যে সাহিত্য সম্বন্ধীয় কোনো শিক্ষা ও আনন্দপ্রদ বিষয় লইয়াই যুক্তি বুঝি আমাদের মধ্যে আলোচনা হইবে, কিন্তু দেখিলাম আমাদের কথাবার্তা কলেজের ব্যাপার, স্টোরি রাজনীতি, ব্যক্তিগত কাহিনী এবং কুৎসা প্রভৃতিতেই সীমাবদ্ধ। ডাক্তার বেতনের বিষয়টা বেশ মনে থাকে, কেবলমাত্র কর্তব্য করিতেই তিনি ভুলিয়া যান গিবনের আত্মচরিত। আজ এই পর্যন্ত। এরপরে ছোট ছোট শিরোনামে আরও কিছু অভিজ্ঞতার কথা লেখক লিখেছেন, সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আসব। নমস্কার।